এবং তাকে সাহায্য করার জন্য আমরা যা করার তাই করব। এই লোকটাকে চিকিৎসা করে সুস্থ করলে তার দ্বারা কোরআনের অনেক খেদমত হবে। সিরাজ ভাই, আজকে আমরা ডাক্তার দেখাতে আপনাকে যাচ্ছি ইনশাআল্লাহ। দুই দিকে বালিয়া টান বা একদিকে টান, একদিকে টানছে তো ফিটের রক্তগুলা বুকের থেকে ফিটে জমা রয়েছে। 15 মাস ধরে নাকি বাড়িতে যায় না, তো আগামীকাল ইনশাআল্লাহ আমরা কিশোরগঞ্জে যাবো ওনার বাড়িতে। ওনার জিনিসটা ধরা পড়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে যারা আমাদেরকে নিয়মিত দেখেন সবাইকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই। আমাদের প্রিয় সিরাজ ভাই, আপনারা যারা সবাই চিনেন তাকে, বিশেষ করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনাদের সবার কাছে যিনি পৌঁছেছেন, আপনারা সবাই জানেন উনি ওনার মাথায় একটু সমস্যা আছে, ওনার শরীরে কিছু সমস্যা আছে। ওনার চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করতেছে মিথিলা গ্রুপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান মহোদয় জনাব আজহার খান সাহেব। তো আজকে আমরা ডাক্তার দেখাতে কলাবাগান নিয়ে যাচ্ছি, এই প্রথম ওনাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। সবাই দোয়া করবেন আল্লাহ যেন সিরাজ মিয়াকে সম্পূর্ণ সুস্থ করে ওনাকে কোরআনের পথে পরিপূর্ণভাবে আসার তৌফিক দান করেন, আর আমরা যেন ওনাকে কোরআনের পথে পরিচালনা করতে পারি। আপনাদের সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাথে আছে কারি আবু রায়হান এবং জুবাইর আহমদ তাশরিফ এবং ওনার বড় জামাতা আমাদের সঙ্গে আছেন। সিরাজ ভাই, আজকে আমরা ডাক্তার দেখাতে আপনাকে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনি ভালো লাগতেছে যে আপনার? হ্যাঁ, সবার কাছে দোয়া চান একটু? সবার কাছে দোয়া চাই, সবার কাছে দোয়া চাই। আল্লাহ যেন হেফাজত সুস্থ করে দেয়, সুস্থ করে দেয়। আমিন। তাহলে আমরা যাচ্ছি, তাহলে আমরা যাচ্ছি, চলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা স্ট্যান্ডে আসলাম। এখন আমরা গাড়ি নেব, গাড়ি দিয়ে আমরা ইনশাআল্লাহ কলাবাগান যাব, কলাবাগান ডাক্তার দেখাবো। আমরা কলাবাগান যেয়ে আবার আপনাদেরকে দেখাবো কোন ডাক্তার দেখাচ্ছি, কিভাবে দেখতেছে, কি অবস্থা। আলহামদুলিল্লাহ আজকে কলাবাগান যাচ্ছি একটা বিশেষ কাজে। আজকে সেই পথচারী কোরআনের পাখি, ওনাকে নিয়ে আমরা যাচ্ছি কলাবাগান ওনার চিকিৎসার জন্য। এবং সাথে আছো তুমি, বাজান আছেন। তো আমরা এই যে কাজে যাচ্ছি আল্লাহ পাকের রহমতে, আপনাদের সকলের ভালোবাসায় দোয়ায়। বাসে যাচ্ছি কেন? ওনার কি কোনো সমস্যা আছে এরকম কিছু? উনি আসলে ওইরকম ভাবে আসলে শুধু গাড়িতে উঠতে পারে না, সব গাড়িতে তিনি উঠতে পারে না। বাসে উঠলে বাস ভালো টান, এই জন্য বাসে উঠেছে উনি। সিএনজিতে গেলে দেখা যায় ছোট গাড়ি তো একটু লড়াচড়া বেশি হয়ে যায়, ভাঙা রাস্তা থাকে, তো এই জন্য উনি কিন্তু সব গাড়িতে উঠতে পারে না। দেখা যায় উনি বমিও করে। অনেক বছর যাবৎ মানে বাহিরে রাস্তাঘাটে গাড়িতে ওরকম ভাবে চলাফেরা না করার কারণে সম্ভবত এই সমস্যাটি তার আছে, তাই না? হ্যাঁ, আমার এমন মনে হচ্ছে উনি তো সাধারণত গাড়িতে চলে না। আবার আজকে জিজ্ঞেস করেছিলাম বাড়িতে কয় বছর ধরে যায় না, এবার কেমন কি, তো বললো যে প্রায় 15 মাস ধরে নাকি বাড়িতে যায় না। তো আগামীকাল ইনশাআল্লাহ আমরা কিশোরগঞ্জে যাবো ওনার বাড়িতে। আগামীকাল বাসে যেতে হবে। তো দোয়া করি আল্লাহ পাক যেন খুব দ্রুত শিফা দান করেন, সুস্থ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তি, যিনি রাস্তার পথচারী ছিলেন, এখন কোরআনের একজন পাখি। তো কোরআন যার সাথে আছে আমরা তার সাথে আছি, আপনারাও তার সাথে থাকেন। সুতরাং তার জন্য দোয়া করবেন, সে যেন পুরোপুরি সুস্থ হয়ে যায়। তো ওনাকে নিয়ে আমরা যাচ্ছি কলাবাগানে একটি হসপিটালে, ওখানে বেসিক কিছু চিকিৎসার জন্য। ওনার যেন মস্তিষ্কটা ভালো হয়ে যায়, উনি যেন আল্লাহর পথে চলতে পারেন। ওইদিকে আমরা রওনা হয়েছি, আমরা এই মুহূর্তে বাসে আছি। তো আশা করছি উনি ভালো হয়ে যাবেন আপনাদের দোয়ায়। আপনারা দোয়া করবেন সকলে। অনেকে মন্তব্য করেন যে একজন পাগলকে নিয়ে এত মানে মাতামাতি কেন? আসলে দেখুন, একজন পাগল মানুষ এত সুন্দর কোরআন তেলাওয়াত করে, তো তাকে সহযোগিতা করা আমাদের কর্তব্য। তো ওই হিসাবে আপনাদের সামনে আমরা এই ভিডিওগুলি দ্বারা আমরা বোঝাতে চাই যে একজন কোরআন প্রেমিকের পাশে আমরা সবসময় থাকি এবং তাকে সাহায্য করার জন্য আমরা যা করার তাই করব।
সবাই দোয়া করবেন যেন উনি যেন সুস্থ হয়ে যায়। ওনার সুস্থতার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা হসপিটালের কাছাকাছি আছি, তো যাওয়ার পর আবার আপনার সাথে দেখা হচ্ছে। কলা বাগান এসে পৌঁছলাম। আমরা রাস্তার ডানে আছি, বাম পাশে আমাদের চেম্বার। আমরা বাম পাশে এখন যাব। আপনারা সাথে থাকুন। ডাক্তার কিভাবে দেখে ওটা আমরা দেখাবো, এবং কি কি সাজেশন করে ডাক্তারের মুখ থেকে আমরা ইনশাল্লাহ শুনবো। আমরা চেম্বারে ঢুকতেছি এখন। চেম্বারে ঢোকার দরজা এটা, গেট এটা, গেট দিয়ে আমরা ঢুকতেছি। এটা গেট। আমরা চেম্বারে ঢুকতেছি এখন। আলহামদুলিল্লাহ চলে আসছে বাসায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন স্যার? আপনি নিশ্চয়ই শুনেছেন বা ওনাকে নেটে দেখেছেন। ওনার নাম সিরাজ মিয়া। উনি 52 বছর আগে কোরআন পড়েছে। ওনার একটা কোরআন তেলাওয়াত আমি আর রায়হান ধরি। সবাই মনে করেছে উনি পাগল, কিন্তু পরিপূর্ণ না। কিছুটা মাঝে মাঝে মাথায় একটা সমস্যা, ওনার পেটে একটা সমস্যা আছে। তা ওনাকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য মিথিলা গ্রুপ কোম্পানি ওনার ডাক্তার দেখানোর চিকিৎসার ব্যয়ভার নিয়েছেন। তা ওনারা টাকাও দিয়েছেন, 50,000 টাকা আমার কাছে দিয়েছে প্রথম কিস্তি চিকিৎসা করার জন্য। তা আমি তো আপনার কাছ থেকে একটা চিকিৎসা নিচ্ছি, বিগত 1 মাস প্রায় চলে। রায়হানও নিচ্ছে, আমাদের কলরবের বদরুজ্জামান ভাইও আপনার কাছ থেকে চিকিৎসা নিয়েছে। তা আমি নিজেই আপনার চিকিৎসা থেকে উপকার পাচ্ছি, আল্লাহ শুকুর। রায়হানও পাচ্ছে। বদরুজ্জামান ভাইটা আমি এখনো পাই নাই, উনি আমাকে জানাই নাই এখনো। উনি তো 1 সপ্তাহ হয় নিয়েছে। তা ওনাকে পাওয়ার পরে যখন চিকিৎসার বিষয়টা সামনে আসলো, তা আপনি তো আমাকে আগেই বলেছিলেন যে আমি যেই কোনো রোগের চিকিৎসা আমি করে থাকি, এবং আল্লাহর ফজলে আমার চিকিৎসা ফলপ্রসূ হয় বেশিরভাগ। সেটা ক্যান্সার হোক, সেটা মানে মেন্টালি সমস্যা হোক, লিভারের সমস্যা হোক, যত বড় জটিল রোগ হোক আমি চিকিৎসা করি। আর আমার আপনার উপর আস্থা আসার বড় একটা কারণ, আপনি বুখারী শরীফ পড়াতেন, মেশকাত শরীফ পড়াতেন। আপনি 5 বছর পড়িয়েছেন। আপনি ঢাকার কোন মাদ্রাসায় পড়াইছেন? বর্মি মাদ্রাসায় পড়াইছেন। এখন আবার আপনি সহকারী অধ্যাপক। কোন কলেজের জন্য? তিব্বিয়া হাবিবিয়া কলেজ ঢাকার সহকারী অধ্যাপক আপনি। তার মানে হলো আপনি একজন উচ্চ শিক্ষিত একজন হেকিম, আপনি পরহেজগার একজন হেকিম। এজন্য আমাদের আস্থাটা আপনার উপর এসেছে। আমরা কোনো হসপিটালে না যেয়ে সরাসরি আপনার কাছে এসেছি। এর একটাই কারণ, আপনার সাথে কোরআন আছে, ওনার সাথে কোরআন আছে, আর আপনার কথার উপর আস্থাশীল, আর আপনার দ্বারা কাজ হবে এটা আমি বিশ্বাস করি। এখন আপনি একটু ওনাকে একটু দেখে মেহরবানি করে ওনার চিকিৎসা করলে আমি। আচ্ছা ঠিক আছে, আপনি ওনাকে দেখার আগে আমি একটু 1 মিনিট আপনাদেরকে একটু আপনি যেভাবে বললেন এটা একটু এক্সপ্লেন করছি। ধন্যবাদ আপনাদেরকে। তাছাড়া আপনাদের প্রতি অত্যন্ত মোবারকবাদ এবং শুকরিয়া যে আপনারা আমার প্রতি এতটুকু আস্থা রেখেছেন, এবং আমার চিকিৎসার প্রতি ইউনানি সাবজেক্ট বা ইউনানি সায়েন্স, যাকে তিব্বি ইসলামী বলা হয়, ইসলামী চিকিৎসা বিজ্ঞানের প্রতি আমার মাধ্যমে আপনাদের যে আস্থা এসেছে, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমি বলবো যে আপনারা এই চিকিৎসার জন্য ওনার যে বিষয়টা, এই বিষয়টা পৃথিবীর অনেক কান্ট্রি থেকে অনেক ধরনের মানুষ এটা অবলোকন করছেন, দেখছেন। এই চিকিৎসার বিষয়ে যে আপনারা এখানে সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্তটি যথার্থ নিয়েছেন। সেটা এজন্য যে আসলে ওনার যে বিষয়টা, এই বিষয়টা প্রবলেমটা একটা 2টা দিক এখানে সম্পৃক্ত। একটা হলো ওনার মন বা মানসিকতা, মনের দিক। এটাকে অনেক সময় মানসিক রোগ অনেকে বলবে, কিন্তু আসলে সম্পূর্ণ মানসিক নয়। এটার সাথে ব্রেন বা দিমাগ অন্তর্ভুক্ত, জড়িত। দিমাগ
বা ব্রেন যেহেতু এর সাথে জড়িত, মস্তিষ্ক জড়িত, তো মস্তিষ্কের যে স্ট্রাকচারাল, মস্তিষ্কের যে ফাংশনাল ডিস্টার্বনেস আছে, সেই মস্তিষ্কের কিছু কোষ বা কিছু সেল যেগুলি নাকি আপনার এখানে ডিসফাংশন হয়ে আছে, সেগুলিকে আপনার রিজেনারেট করা বা সেগুলিকে আবার তরুতাজা বা নতুন ভাবে সেগুলি ক্রিয়া শুরু করবে, এই ব্যাপারে আসলে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে তার কোনো সুস্পষ্ট সমাধান নেই, কোথাও নেই। থাকলে অনেকেই পারত, ওয়ার্ল্ডে কোথাও হচ্ছে না। তা আসলে আপনি বলতে চাচ্ছেন হলো যে আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান, এখানে এটার কোনো সঠিক সমাধান নেই। না, সঠিক সমাধান নেই, এটা ইসলামে সঠিক সমাধান রয়েছে, এটা আধুনিক বিজ্ঞানে নেই। তারা আপনার মানে ব্রেন সেলগুলি রিজেনারেট হয়, এটা আবার কার্যক্ষম হয়, এটি তাদের মানতে অনেক দেরি হয়েছে। যদিও এটা বহু বছর, হাজার বছর আগে ইসলামের আপনার বিভিন্ন স্কলাররা এটা বলে গেছেন, দাবি করছেন। এখন বিজ্ঞান সেটাকে মানে খুঁজে দেখছে যে এটাই সঠিক। হ্যাঁ, তো ব্রেন সেলগুলি যেহেতু রিজেনারেট হয়, যে অতএব আপনার যাদের এটা ড্যামেজ হয়ে যাচ্ছে বা যেখানে কার্য ফাংশন বা কার্যক্ষমতা হারিয়ে ফেলছে, সেটা আবার ফিরে পাওয়ার মতো যে বিষয়গুলি, এটা সরাসরি আধুনিক চিকিৎসা বিজ্ঞান সে সমাধানে যেতে পারেনি। এই জন্য যে তারা কি করে, যে সেলে ব্রেনের অন্যান্য কিছু সেলকে তারা, যে সেলগুলি কাজ করতে পারছে না বা যে সাইটটা কাজ করছে না, এই সাইটকে তারা আরো অফ করায় দেয় বিভিন্ন রকম সেডেটিভ এবং আপনার মানে অবসাদ, অচেতন কারক ওষুধের। ব্রেন সেলগুলি আপনার কার্যক্ষম করার ব্যাপারে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে তেমন কোনো একটা ভালো সুস্পষ্ট সমাধান নেই। কারণ তারা, যার ফলে তারা কি করেন, যে তারা এই ব্রেন সেলগুলিকে আরো মানে কোন একটা সাইটকে অফ রেখে অন্য সাইটগুলিকে অ্যাক্টিভ করার, চালু করার চেষ্টা করেন। তাতে করে হয় কি, যে সাইটগুলি অফ হয়ে গেছে, এই সাইটগুলি আর জীবনে কখনো সতেজ হওয়ার বা ফিরে আসার কোনো সম্ভাবনা থাকে না। তবে এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের তিব্বে ইসলামী বা ইউনানি চিকিৎসা বিজ্ঞানে যেহেতু আপনার হাজার বছর আগের থেকে বিভিন্ন স্কলারগণ এটা দাবি করেছেন এবং এটার প্রমাণ, সুস্পষ্ট প্রমাণ রেখে গেছেন। এই ইবনে সিনার লেখা আল কানুন, হ্যাঁ, যে গ্রন্থ, যাকে চিকিৎসা বিজ্ঞানের বাইবেল হিসাবে সারা ওয়ার্ল্ডে সবাই চিনে পরিচিত, তো এই সমস্ত মানে স্কলার, ইউনানি স্কলারগণ যখন আপনার বলে গেছেন, আল কানুনের মধ্যে ইউনানি চিকিৎসা বিজ্ঞানের যে রাজপুত্র ইবনে সিনা, বোয়ালি সিনা, তিনি এই সমস্ত জিনিসগুলিকে সুন্দর করে বিশ্লেষণ করছেন এবং তার চিকিৎসা যে হয় তার উসুল বা তার একটা সংবিধান উনি রচনা করে গেছেন, যার মধ্যে রয়েছে যে এটার চিকিৎসা হবে, ব্রেন সেলগুলি বৃদ্ধি পাবে। আমাদের ইউনানিতে বা মানে চিকিৎসা বিজ্ঞানে ভেষজ চিকিৎসায় এমন কিছু আপনার খনিজ এবং প্রাণীজ সমন্বয়ে এমন কিছু ওষুধ রয়েছে যেগুলি আপনার ব্রেন নার্ভের আপনার সেলগুলিকে সতেজ করতে সক্ষম হয়। এমনকি আমাদের এই ওষুধগুলি যদি দেখা যায় যে কোনো গর্ভবতী, এত নিরাপদ যে কোনো গর্ভবতী মহিলাকে যদি খাওয়ানো হয়, তার গর্ভের 5 থেকে 6 মাসের সময়ে খাওয়ানো হয়, তাহলে তার গর্ভের সন্তানটি অতি ব্রেনি হয়ে সে দুনিয়াতে আসে, জন্মগ্রহণ করে। হ্যাঁ, অতএব এই কথা দ্বারা স্পষ্ট যে এই ওষুধগুলি আপনার কাজ করার যেরকম ক্ষমতা, এটা নিরাপদও এত বেশি, পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এটাও স্পষ্ট হয়ে গেল। তো এরকম পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন এই ওষুধগুলি তার জন্য প্রয়োজন, তার ব্রেনেরও প্রয়োজন। এখন যদি তাকে শুধু তাকে সাইকিক রোগী বলা হয়, শুধু তার আপনার মানসিক রোগী বলা হয়, মানসিকতা বা মন হলো ব্রেনের একটি সফটওয়্যার মাত্র। হ্যাঁ, এটি আপনার ব্রেনকে পরিচালনা করে, কিন্তু এই সফটওয়্যারের সম্পূর্ণ মানে দোষারোপ করা বা এটাকে শুধু দায়ী করা বা এটাকে রোগ হিসেবে সাব্যস্ত করা আমি মনে করি সমীচীন হবে না। তার এখানে মনের যে রোগগুলি, এটা হওয়ার জন্য বিভিন্ন রকমের কিছু বিষণ্ণতা, ডিপ্রেশন যেগুলি আমরা বলি, এগুলি থাকতে পারে, দুশ্চিন্তা থাকতে পারে, কোনো আঘাত, মানসিক আঘাত তার ব্যাকগ্রাউন্ডের পিছনে থাকতে পারে। এগুলি অনেকগুলি কারণ থেকে মনের এই বিষয়গুলি চলে আসতে পারে, কিন্তু এগুলি এক সময় তার ইনসোমনিয়া বা অনিদ্রায় রূপ নেবে, তার মস্তিষ্ক শুষ্ক হয়ে যাবে, অনিদ্রায় রূপ নেবে, এগুলি হতে পারে। কিন্তু এটা পরবর্তীতে আস্তে আস্তে তার এটা ব্রেনে যে ব্রেন সেলগুলির আপনার এই মন যে ব্রেনগুলিকে পরিচালনা করে তার শরীরের মধ্যে সবকিছু পরিচালনা করতো, সবকিছু দিত, তো সেখানে সেই সেলগুলির মধ্যে তার একটা প্রভাব বিস্তার হয়, তার মধ্যে একটা শুষ্কতা চলে আসে। ইউনানি চিকিৎসা বিজ্ঞানে যাকে বলা হয় অম্ল অর্থাৎ সৌদা, আমরা বলে থাকি রক্ত রসের সাথে সম্পৃক্ত আরো 3টা রস আছে রক্তের সাথে, সেটার মধ্যে একটা হলো সফরা সৌদা। এই যে সৌদা যে জিনিসটা অম্ল, এটা আপনার অ্যাসিটিক, এটা আপনার যখন মস্তিষ্কের মধ্যে সৃষ্টি হয় এবং মস্তিষ্কের মধ্যে যখন এটা আরোহণ করে মস্তিষ্কের আশে পৌঁছে, তখন সেই লোকটার ঘুম হয় না ঠিক মতন, সেই লোকটা আপনার দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, সে মর্মাহত হয়ে থাকে। এটা আসলে সৌদাবি একটা ডিজিজ আমাদের চিকিৎসা বিজ্ঞানে, ইউনানি চিকিৎসা বিজ্ঞানে। অতএব সেই সৌদা থেকে মস্তিষ্ককে তানকিয়া করতে হবে, এটা আমাদের ভাষায় পরিভাষায় তানকিয়া বলা হয়। মস্তিষ্ককে পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে।
তো মস্তিষ্ক থেকে এই একটা প্রভাবকে একটা ধাতুরসের প্রভাব বা মস্তিষ্ক থেকে একটি মেজাজের বিকৃতি ঘটেছে, সেই মেজাজকে আবার তাড়দিল করা, সমতায় আনয়ন করা, সেটা সাধারণ অন্য কোনো ওষুধ দ্বারা সম্ভব নয়। এটা প্রাকৃতিক। মানুষ যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, প্রকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি প্রাকৃতিক ভেষজ ঔষধ রয়েছে, যেগুলি এই প্রাকৃতিক দেহের জন্য এটা সবচেয়ে শ্রেয় এবং ভালো কার্যকরী, যার কোনো সাইড এফেক্ট নেই। অতএব মস্তিষ্ককে তার প্রথমত উচিত হবে তার মস্তিষ্ক থেকে সৌদাবি যে আপনার মেজাজ রয়েছে, সৌদাবি মেজাজকে তাদিল করা, তাদিল করার পরবর্তীতে তার মস্তিষ্কের বা দেমাগের মোকাবিয়াত বা শক্তিশালী করার জন্য ওই জওহারাত জাতীয় সমস্ত ওষুধগুলি তাকে দিতে হবে। দিলে যেগুলি আমি ইতিপূর্বে বলছিলাম সেগুলি দিতে হবে। পাশাপাশি তার মানসিক প্রশান্তিমূলক প্রশান্তি এবং প্রফুল্লতা আনয়ন করার মতো কিছু ভেষজ ওষুধ রয়েছে, সেটাও আমরা প্রাসঙ্গিক ক্রমে তাকে দিতে পারি। তো আমাদের চিকিৎসার মধ্যে ওই গোড়ামি নেই শুধু তার মনকে একদিকে সাপোর্ট দিয়ে তার অন্য কিছুকে ড্যামেজ করা হবে, এই ধরনের কোনো ওষুধ আমরা ব্যবহার করি না। তো সেই জন্য আমি বলবো এইসব চিকিৎসা, এই ধরনের চিকিৎসা আমি তার থেকে আরো মারাত্মক, আরো জটিল, যারা নাকি আপনার অশৃঙ্খল, যাদেরকে ভাত দিয়ে রাখতে হতো, যাদেরকে বিভিন্ন সময় পাবনা নিয়ে গেছে, শিকল দিয়ে রাখছে, পাবনা নিয়ে গেছে, পাবনাতে ফেরত আনছে, তাদেরকে কখনো পুকুরের মধ্যে চুবায় তাদের সর্দি লাগাতে পারে নাই। আমার এখানে আপনার 1 মিনিট লাগে নাই, 30 সেকেন্ডের সর্দি হয়েছে এবং মস্তিষ্ক থেকে সমস্ত যে পদার্থগুলি জমেছিল, সেই কালো বিভিন্ন ধরনের রং বেরঙের পদার্থগুলি নাক দিয়ে সবার সামনে বেরিয়ে গেছে এবং সে মস্তিষ্ক ক্লিন হয়ে গেছে। সে অল্প সময়ের মধ্যে সেই এত মুমূর্ষু রোগী, বাস্তব অভিজ্ঞতা আছে, যে বাস্তব অভিজ্ঞতা অনেক আছে। সেই জন্য আমি মনে করব যে আপনারা আমার উপরে বিশ্বাস করে বা এই সিস্টেমের উপরে বিশ্বাস করে আপনারা এই সিস্টেমের নিরাপদ চিকিৎসা নেওয়ার জন্য নিয়ে আসছেন, সেটা আপনারা অতি শুভ লক্ষণ বা শুভ বুদ্ধির পরিচয় দিয়েছেন। আপনার কাছে আমাকে প্রথম নিয়ে আসছিল ইলিয়াস লাহোরী ভাই। জি জি, আমার বন্ধুবর। আপনি একটা জিনিস আমি দেখছি, আপনি হাত ধরে, জি আমি ওটা দেখবো, ওনাকে আমি চেক করবো, আপনি বলে দিতে পারেন শরীরের সমস্যাগুলো। এমনি আসলে মানুষ যখন সরাসরি নিজে উপকার পায় তখন মানুষের আস্থাটা বেড়ে যায়। জি জি, আপনার কাছে তো আমার আশাটা আমার নিজের উপকার আমি পাচ্ছি, জি আমার রায়হান ছাত্র পাচ্ছে, আরো অনেকে নেছে যাদের নামটা আমি এখন বলতে চাচ্ছি না, পরবর্তীতে বলবো ইনশাল্লাহ। তো স্যার একটু ওনার শারীরিক চিকিৎসায় ঢুকে গেলে মনে হয় আমরা জি আমি তার চিকিৎসা শুরু করার আগে আমি ওনার নারী ধরে আমি যে বিষয়গুলিকে আমি আজ করছি তার লক্ষণ থেকে, তার আমরা সাধারণত রোগ ডায়াগনোস করে থাকি, তার যে সিমটমস গুলি, লক্ষণগুলি আছে, লক্ষণগুলি থেকে এবং তার কিছু সাইন সিমটম নেওয়ার পরে আমরা নার্ভস বা নারী ধরে তার ডায়াগনোস করে থাকি। প্রয়োজন হলে আমরা পরবর্তীতে আধুনিক চেক আপের ব্যবস্থা করি, না হলে প্রয়োজন করি না। আমি আশা করি এটার মধ্যে স্ট্রাকচারাল কোনো কিছু না, এটার মধ্যে এমন কিছু প্রয়োজন হবে না। আমি তার নারী ধরেই আমি যথেষ্ট বুঝতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি একটু আমাকে সহযোগিতা করুন, বলুন তো আপনি কি ধরনের সমস্যা ফিল করেন বা আপনি নিজের শরীরের মধ্যে কোনো সমস্যা বুঝেন মনে করেন, একটু বলেন। সমস্যা একটা আছে, জি আমি তো পরিশ্রমের কাজ করি, পরিশ্রমের কাজ করে মন ধর্ম লিয়া, মান ধর্ম বা 10 বাড়ি লিয়া, খান্ড লিয়া, মাইল দেয়, মাইল 2 মাইল রাস্তা ঘুরিয়া বিতরণ করিয়া যে পয়সা বলে বাল বাচ্চা লিয়া আয়োজিত করে খাই। আজকে 11 বছর যাবত এই দেশে, আমাদের দেশও বিশাল পরিশ্রম করি, যে বড় বড় গেটা উড়া আছে মাটি কাটছি, আমরা মেহনত করে বেশি গৃহস্থী কাজকর্ম করি, যে পরিশ্রম করি। তখন পরে মেয়ে 5টা মেয়ে আছে, জোগাই গেছে না, একটা 150 টাকা দিছে, 12টা ওরা, আর 4টা মেয়ে আছে। আচ্ছা আমি একার কি কত পরিশ্রম ডাহা বলে হচ্ছে, গার্মেন্টস বিজনেস করে মেয়েরা। কিন্তু আপনার শারীরিক কোনো সমস্যা বোধ করেন যে আপনার পেটের কি অবস্থা, আপনার খাওয়া খাদ্যের রুচি কেমন? কান্দ ভরা টানছে, একদিকে টানে, 2 দিকে বারবার শুধু টান, 2 দিকে বারবার টান, দরকার একদিকে টানে, একদিকে টানছে তো ফিটের রক্তগুলা বুকের থেকে ফিটে জমাট হয়েছে না, ওই ফিটের মধ্যে ফাড়া দিল। এখানে একটা ব্যথা থাকে সবসময়? ব্যথা নাই, আসছিল, এখন নেই। আচ্ছা আচ্ছা, না ওই দিন যে আপনার ছেলে উঠে পাড়ালো, আপনার ছেলে 2 মন হাত তুলে দিই, যেবার আমার
ভালো লাগে মেলা তখন দিয়ে আপনি খুব চিৎকার করেন? না কান্নাকাটি করি না, এটা আমি আরাম আরাম। আরামের জন্য। তাহলে আমরা পাড়ালে বা চাপ দিলে আপনি আরাম পান। হ্যাঁ, রক্তটা আমি শীতল পাড়ালে আমি তো আঙুল দিচ্ছি না, একটু জ্ঞানী মানুষ আমি। আমরা সমস্ত বডির রোগ এখানে আছে, জ্ঞানী মানুষ এই হিসাবে আমি কিতাব কানা পড়ছি, তৌরব করতে পারি, আচ্ছা ইঞ্জিন করতে পারি, যে আঙ্গুরটা গুলা পড়ছি আরেকটু জিনিস আমি আমার হাতগুলা তোলার মতো নরম, এখন কোন রোগ আরোপ নেই, সমস্ত শুলে রক্ত আর্জন করতেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আর আমি এমনি টিপা চালাই, রক্ত চালাই। আচ্ছা আচ্ছা, এবার আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আপনার এমনি বাথরুম যেটা প্রস্রাব পায়খানা কি নরমাল হচ্ছে নাকি প্রতিদিন হয় নাকি একদিন পর পর হয় নাকি প্রতিদিন একাধিকবার হয়? আমার প্রস্রাব প্রস্রাব আমার উত্তর বিষয়, কারণ আমি পানি বেশি খাই। বেশি খান এবং এটা বেশি হয়। আর খান আমি যেটা খাই বাথরুমে যাওয়া লাগে না, মানে অল্প খান খাই, এই মাসে খাই বাথরুমে যাওয়া মানে কয়দিন প্রতিদিন বলেন আপনি দৈনিক একবার পায়খানা হয় নাকি দুইবার হয়? বাথরুমে যাই একবার না দুইবার, দেখুন কোনদিন একবার যায়, কোনদিন একবার যাওয়া পড়ে না, যাওয়া পড়ে না। বাতাস গেলে সারাদা হাওয়া। বাথরুমটা কি কঠিন হয়? না কঠিন হয় না। ঘুম কেমন হয় আপনার? ইনশাল্লাহ অনেক ভালো, অনেক ভালো। কতক্ষণ আমি ঘুম হয় না, আমি এটা ওনার ধারণা অনুযায়ী নিচ্ছি না। ঘুম জিনিসটা যারা কম পাইবে শুকায় না তারা মারবো, যারা ঘুম না হইব, ঘুমের জরুরত বেশি, আপনার ঘুমের জরুরতটাই কম, শুকে তালা মারবো, আমার কম থাকবো, ঘুমান লাগবো। আচ্ছা যাই হোক, আপনার ঘুমের জরুরতটা কম পড়ে তাই তো? আমার ঘুম লাগে না। ঘুম লাগে না, ওই তো ফাইন, এই কথাটাই তো জানতে চাচ্ছি। হ্যাঁ তো ঠিক আছে, আপনি দেখি একটু আপনার হাতটা বাড়ায় দেন, আমি হাতটা পরীক্ষা করবো। এরকম রাখেন, হ্যাঁ এভাবে রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা। আপনার কি তরুণ সর্দি লাগে কখনো? নাকদা সর্দি ঝরে? ঝরে না। কতদিন আপনি মনে আছে বলতে পারেন? ওনার জিনিসটা ধরা পড়ে গেছে। হ্যাঁ, ওনার মস্তিষ্কের ঝিল্লির আশপাশে আপনার ওই ইগুলি মানে সৌদার কারণে, অম্লের কারণে কপগুলি শুকাইয়া চটায় জমা হয়ে আছে। হ্যাঁ প্রচুরই হয়, মানে থুতু ফেলায় অনেক। না ওটা অন্য জিনিস, ওটা স্যালাইভারি থেকে বাইরে থেকে আসে। তাহলে এটা কি আপনি যে কথাটা এখন বললেন, এটা চেক আপ করলে এটাই আসবে? না, ওটা চেক আপ করে আপনি পাবেন। হ্যাঁ, ওই চেক আপ করলে ভালোভাবে করলে ওটা পাওয়া যাবে। তো এমআরআই করলে ধরা পড়বে, কিন্তু এগুলি মস্তিষ্কের ঝিল্লির বাইরের সেটে। হ্যাঁ, আপনি যে মস্তিষ্কের ঝিল্লি বলছেন এটা আসবে? হ্যাঁ, তা তো আসবে। এবং এটার বাইরের সাইডে যে ইগুলি শুকিয়ে আছে বলি, এটা আমরা এগুলি ওই ওষুধের মাধ্যমে পরিষ্কার করাই নেব। পরিষ্কার হলে ইনশাআল্লাহ অনেকটা একবারে ফ্রি হয়ে যাবে। তার মাথা ওই যে ঘুমটা আসে না, ন্যাচারালি ঘুম আসলে ঘুমের ওষুধ খাওয়া ঘুম আসার কোনো প্রয়োজন নেই। মাথা যে গরম আছে, ব্রেন মস্তিষ্ক যে গরম আছে, সেই গরমটা কমে যাবে এবং ঘুম আসবে ন্যাচারালি। আর পরিপাকতন্ত্রতে একটু ডিস্টার্ব আছে, এটা উনি ইয়ে করতে পারছেন না। না, এই হাতটা দেখি একটু, এই হাতটা ওইভাবেই রাখেন। ওনার এটা ওই মস্তিষ্কের বিষয়টা পুরা নিউরো মানে যে সিস্টেম, নার্ভাস সিস্টেম, পুরো নার্ভাস সিস্টেমের এটার একটা এফেক্ট অলরেডি পড়ে গেছে। এক কথায় উনি কিন্তু নিউরো বা নার্ভাল ডিসঅর্ডার বলা যেতে পারে। আমি বুঝি না, একটু বলবেন? অর্থাৎ ওনার যে স্নায়ুমণ্ডলী যা ব্রেনের সাথে সম্পর্কযুক্ত, জি, এই স্নায়ুমণ্ডলীতেও আপনার ওটার একটা প্রভাব পড়ে গেছে, যে তার যে ব্রেনের ডিস্টার্বটা স্নায়ুতেও প্রভাব পড়ে গেছে। তার এখানকার স্নায়ু অনুপস্থিত এবং তার কার্যক্রম আমি পাচ্ছি না। এখন এটাকে নিরাময়যোগ্য? হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে নার্ভটা ধরে আপনি কত সুন্দরভাবে তার আপনার হার্টের ব্যাপারটা দেখলাম, হার্টের তেমন কোনো সমস্যা না, হার্ট স্বাভাবিক আছে। লিভারের একটু সমস্যা পাইছি আমি ওইদিকে। লিভারের সমস্যাটা কি বেশি না কম? না, স্বাভাবিক, এটা মানে হয়েছে, একটু হইতে পারে, খুব বেশি না, জটিল না। তার আপনার ডান কিডনিটার যেমন কাজ একটু কম করতেছে, তার বাম কিডনিটাই ভালো কাজ করতেছে, ওইটার উপর নির্ভর করে সে ভালো আছে। হ্যাঁ, কিডনি ফাংশনগুলি এরকম হবে।
আপনি বলছেন তার লিভারে হালকা সমস্যা আছে, মস্তিষ্কের ইগুলো কি মানে তার মস্তিষ্কের ঝিল্লির পাশে শ্লেষটা মানে শুকায় জমা হয়ে আছে। আর একটা হলো আপনার ওই কি বললেন নার্ভাস সিস্টেম, তার কিডনি কোনটা একটা বেশি কাজ করতেছে, ওনার ডান কিডনিটা, বাম কিডনিটা একটু অফ, কাজ কম করছে। এই জিনিসগুলো যদি আমরা আধুনিক চিকিৎসা মানে এই পরীক্ষা নিরীক্ষা করেন এক্স্যাক্টলি এরকমই পাবেন, এমনই পাবেন। কারণ আমি এখন এমন অনেক প্রমাণ আছে যে মানে আমি হাতের নাড়ি ধরে আমি বলছি যে আপনার কিডনি একটু ডিস্টার্ব, আপনার ক্রিয়েটিনাইন বেড়ে গেছে। হ্যাঁ, তার সে বলতেছে কিরকম হতে পারে, তাই আমি বলছি যে ক্রিয়েটিনাইন আনুমানিক 6 এর উপরে চলে গেছে। হ্যাঁ, তো সে জানতো না এটা, আমার বলার পরে পরীক্ষা করে পাইছে 7 পয়েন্ট সামথিং হয়ে গেছে। তো এরকম অনেক রেকর্ড আছে, হ্যাঁ, যেগুলি নিয়ে আমি যা বলি সামান্য একটু এদিক সেদিক হয়, কিন্তু শারীরিক যে বিষয়টা আপনি পাইলেন জি এখন মানে নিরাময়যোগ্য ইনশাল্লাহ। এটার মানে কতদিন আমাদের করতে হবে, কতদিন থেকে আমরা মানে ভালো বোঝা শুরু করবো? এটা যদি আমি ওনাকে আমাদের যে সিস্টেম ওসুল অনুযায়ী, আমাদের তিব্বি ওসুল অনুযায়ী যদি ওনাকে আমি চিকিৎসা দিই, তাহলে আমি প্রাথমিকভাবে তার শ্লেষ্মাগুলিকে সরাসরি বাহ্যিকভাবে মস্তিষ্ক থেকে বের করে দেবো সবার সামনে। সবাই সেদিন আপনারা হয়তো দেখতে পারেন, আজকে সেই প্রস্তুতিটা নাই, যেহেতু ফার্স্ট দেখা। কয়দিন পর আসতে সেটা যদি আপনারা খুব ইমিডিয়েট ডেট করেন, তাহলে আমি সেভাবে প্রস্তুতি নিয়ে রাখবো। কবে আসবো বলুন? সেটা হলে কিন্তু খুব দ্রুত হবে। হ্যাঁ, ওটাই করি। হ্যাঁ, তাহলে খুব দ্রুত হবে। তাহলে আপনারা কালকে বা পরশু আসেন। আমরা পরশু না, কালকে হলো সোমবার, মঙ্গলবার, বুধবার। আমরা বুধবার আসি। বুধবার, আচ্ছা। তাহলে বুধবার দিন আসলে আমি বুধবার দিন ওনার জন্য আমি সব কিছু প্রস্তুত রাখবো। আমি এখানেই ওনাকে আমি সেই বিষয়টা দেখাবো, এবং সবার সামনে যখন জ্বর শুরু হবে কি জিনিস পরে এগুলি ক্লিন হবে, এটা হলো বাহ্যিকভাবে ক্লিন করবো। তারপরে অভ্যন্তরীণ খাবার ওষুধেও কিন্তু মস্তিষ্ক থেকে ক্লিন করা হবে। আমাদের একটি ওষুধ আছে। ওষুধ দিবেন না আজকে আমি ওষুধ ওনার জন্য আমি রেডি রাখছি, যেগুলি নাকি ওনার মূল ওষুধগুলি, যেটি মুকাব্বিয়াত এবং মূল ওষুধগুলি, এটাকে আমাদের ভাষায় মুকাব্বি দিমাগ ও মুফাররিহাত, হ্যাঁ, এগুলি আমি সব রেডি রাখছি। এগুলি দেওয়া যাবে, এগুলি এখন থেকে শুরু করতে পারে। তবে মানে রেজাল্টটা খুব দ্রুত হবে যদি ওই বুধবারে করলে রেজাল্টটা মানে কি উনি ঘুম ভালো হবে না? ঘুম ভালো হ্যাঁ, ঘুম ভালো তো হবেই। তারপরে উনি ওই ওষুধটা যখন ওটা দিব আমি ক্লিনিক্যালি, যখন এখানে ব্যবহার করব, তার সাথে সাথে তার অতিরিক্ত সর্দি লেগে যাবে, যে সর্দি তার কখনোই লাগে নাই, সে বলছে জীবনে লাগে নাই, কিন্তু এখানেই সর্দি লেগে যাবে সবার সামনে। এবং সেই সর্দি লাগার কারণে একটা মানুষের সর্দি লাগলে যা হয়, মাথা বারবার হয়ে যাওয়া। হ্যাঁ, এখন তো আবার পরিবেশ পরিস্থিতি অন্যরকম, সর্দি কাশি হলেই মানে মনে হবে যে করোনা না, এমন কিছু না, এটা লাগানো হচ্ছে ওষুধের মাধ্যমে। হ্যাঁ, মাথা বারবার হবে এবং সর্দি জ্বরবে, তার নাক উঠাইয়া ঠিক মতো নিতেই পারবে না, বারবার একটা টিস্যু সবসময় ধরে রাখতে হবে, বা একটা পাত্র ধরে রাখতে হবে যে সবসময় খালি জ্বরতে থাকবে। এটা একদিন থাকবে, একদিন এক রাত যখন পুরা জ্বরে যাবে, তারপর থেকে তার মস্তিষ্ক পুরো হালকা হয়ে যাবে। হ্যাঁ, এটা বাহ্যিকভাবে হবে। এই ফুল চিকিৎসাটার মানে ব্যয়ভার কত হবে? আমি আসলে ফুল চিকিৎসাটার এভাবে বলতে পারবো না, কারণ ওনার ওষুধটা কতদিন লাগবে সেটা অ্যাকুরেট বলা যাবে না। তবে হ্যাঁ, আপনার একটা আনুমানিক বলতে পারি আর কি। আনুমানিক হলো যে প্রথমত আমি ক্লিনিক্যাল যে জিনিসগুলি অ্যাপ্লাই করব, এগুলির একটা আলাদা এক ধরনের একটা চার্জ হবে। এটা মাথায় একটা তেল দিব আমি নিজে তৈরি করে, যে তেলটা মস্তিষ্কে করলে তার যে বায়ু চড়া ভাবটা, এটা উপর থেকে একটু সাপোর্ট দেবে, এবং আমি বাহ্যিকভাবে মস্তিষ্ককে ক্লিন করব। এই ক্লিন করার পরে আমি আবার খাবার ওষুধ দেব, যে ওষুধের ভিতর থেকে মস্তিষ্ককে ফুললি ক্লিন করবে। আমাদের এমন একটা ওষুধ আছে যে ওষুধটাকে মস্তিষ্কের ঝাড়ু বলা হয়, এটা পরিভাষায়, অর্থাৎ মস্তিষ্ক ঝাড়ুর মতো ঝাড়ু দিয়ে মস্তিষ্ক পুরো ক্লিন করে ফেলে। তো এটার পাশাপাশি তারপরে আমি মুকাব্বিয়াত গুলি দিব আর কি। তো সেই ক্ষেত্রে তার প্রথম যে ওষুধগুলি আমি দিব, কিছু ওষুধ বেশি লাগতেছে, এটা পরে লাগবে না। যেমন যে প্রাথমিক যে ব্যবহার করছে, এটা কিন্তু আর 2 দিন পরে ব্যবহার করবো না, আর প্রয়োজন নেই, এটা একবার। তো সেই ক্ষেত্রে এগুলির বাবদ তার ধরেন 5 থেকে 5,500 টাকার মতো যাবে, খরচ হবে। আর তার যে মূল ওষুধগুলি, খাবার ওষুধগুলি দিব, সেই ওষুধগুলি আপনার প্রতি 15 দিনের ওষুধ, প্রতি 15 দিনের ওষুধ আপনার 9.5 থেকে 10,000 টাকার মধ্যে পড়বে। এরকম কতদিন লাগবে? এরকম তার মনে করেন যে যদি সবচেয়ে ভালো মানে সে রেজাল্ট পাইতে, কিন্তু এই প্রথম 8-10 দিন 15 দিনই রেজাল্ট হয়ে যাবে ইনশাল্লাহ, সবাই খুশি হবেন। জি ইনশাল্লাহ। যে রেজাল্টটা শুরু হয়েছে এটা বোঝার জন্য 8-10 দিন বা প্রথম কোর্সে যথেষ্ট, এবং তার থেকে সবাই খুশি হবে, এবং সে সম্পূর্ণভাবে নিরাময় এবং সম্পূর্ণ একটা স্বাভাবিক লাইফে আসার জন্য
আমি মনে করি অন্তত 4 থেকে 5 মাস বা 3 থেকে 4 মাস অন্তত ওষুধটা চালা যেতে হবে। 3 থেকে 4 মাস, তার মানে হলো 15 দিনে ধরেন 10,000 টাকাই ধরি, হ্যাঁ 30 দিনে 20,000 টাকা, 5 মাসে 1 লাখ টাকা, মোট 1 লাখ টাকা সামথিং আমাদের ওনার চিকিৎসা হলে আশা করি ইনশাল্লাহ পরিপূর্ণ, আল্লাহ নিরাময় হয়ে যাবে ইনশাল্লাহ। একটা মানে লিকুইড বা তরল জাতীয় ওষুধ, সিরাপ জাতীয়, এই ওষুধগুলো তো নিয়মিত সেবন করতে হবে। হ্যাঁ নিয়মিত সেবন করতে হবে। কোনো ওষুধ আপনার 3 বার নাই, কোনোভাবে এই ওষুধ কিন্তু মিস্টেক করা যাবে না। যদি কোনো ওষুধ সারাদিন একবার সেবন আছে আর কোনোটা আপনার 2 বার এরকম ভাবে বেশি। তাহলে আজকে আমরা এই ওষুধ নিয়ে এখন চলে যাব। জি, বুধবারে আমরা আসবো ওই মানে যেটা বলছেন ক্লিনিক্যাল সেবাটা নেওয়া করার জন্য। জি, ক্লিনিক সেবা করার জন্য। তাহলে আজকে এখানে শেষ। জি আলহামদুলিল্লাহ। আজকের বিল কত হয়েছে? আজকে ওই যে আপনার 10 ধরতে পারবেন, 10,000 টাকা মোট। জি, ওই যে বুধবারে ওটা সহ না? না না, ওটা ছাড়া। ওটার বিল কত হবে? ওটা ওই 5.5 মতো। 5.5। সিরাজ ভাই তো কিন্তু আপনারও তো সহযোগিতা করতে হবে একবার। হ্যাঁ ইনশাল্লাহ আমার পক্ষ থেকে সহযোগিতা থাকবে। প্রিয় দর্শক, এত সময় আপনারা দেখলেন আমরা সিরাজ ভাইকে, যাকে আপনারা অনেক ভালোবাসেন, আমরা নিয়ে আসছি বাংলাদেশের প্রখ্যাত বিখ্যাত একজন হেকিমের কাছে, যিনি বুখারী শরীফ, মিশকাত শরীফের একজন শিক্ষক ছিলেন। এখন যিনি একটা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক। ওনার কাছে নিয়ে আসছি। উনি কলাবাগানে বসেন। বাড়ি নাম্বার কত? আমার এখানে হলো 59, বাড়ি নাম্বার 59, কলাবাগান, ফার্স্ট লেন। এটা ঠিকানা আমরা দিয়ে দেবো সামনে। জি, আমার একটা চেম্বার হলো মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, আর একটা চেম্বার মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আছে। তো আজকের বিল তো 10,000 টাকা হয়েছে। এই টাকাটা দিয়েছে আমাদের 2,500 অবস্থিত মিথিলা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, আমার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই জনাব আজহার খান। উনি মূলত ওনার কোরআন তিলাওয়াত দেখে আমাকে ফোন করে যে কারিম ভাই, আমার কাছে মনে হয়েছে যে এই লোকটাকে চিকিৎসা করে সুস্থ করলে তার দ্বারা কোরআনের অনেক খেদমত হবে। তো উনি বলেন যত টাকা লাগে আমি এই টাকাটা দেব মিথিলা গ্রুপের পক্ষ থেকে, আর ওনার বাড়িতে একটা ঘর করে দিব। ঘর করার জন্য কালকে আমরা ওনার অষ্টগ্রামে আমরা যাচ্ছি, কিশোরগঞ্জে আমার টিম যাচ্ছে। জুবাইর আহমদ তাশরিফ আমার বাজান, আমার বাবা কারি আবু রায়হান, ওনার জামাতা, এবং উনি যাচ্ছে। তো আপনারা সবাই দোয়া করবেন মিথিলা গ্রুপের জন্য, যে তারা যেই মানবিকভাবে একজন কোরআনের হাফেজকে চিকিৎসার জন্য এগিয়ে আসছে তার ঘর বাড়ির জন্য, আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেয়। আমিন। আর আমাদের প্রিয় নয়া ড্রিঙ্কিং ওয়াটারের সিও আমাদের খালেদ হাসান শান্টু ভাই, উনিও বলছেন যে এরপরে যে কোনো বিষয় আমাকে জানাবেন, আমি ওনার পাশে আছি। দেশ বিদেশ থেকে বহু মানুষ ওনাকে সহযোগিতা করতেছেন, 1,000, 2,500 টাকা পাঠাচ্ছেন। তাদেরকে আমরা শুকরিয়া আদায় করছি কোরআনের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। একটু প্রসঙ্গক্রমে বলতে চাচ্ছি যে ওনার যে ডিজিজটা বা যে রোগটা ওনার আছে, এটা হয়তো আমাদের জানা থাকলে ভালো যে এই ডিজিজ বা এই রোগের পরিণতি কি হতে পারে। এটা যদি থাকতে থাকে এরকম, যদি এটা চিকিৎসা না হয়, সাধারণত আমার অভিজ্ঞতা যতটুকু পাইছি, এটা পরিণতিতে যা হবে আস্তে 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 ওনার মস্তিষ্কে আরো একটু ড্যামেজ হতে থাকবে। উনি নেসিয়ান নামক একটা রোগে ভুগবে। তারপরে ওনার কিছু মনে থাকবে না, স্মরণ থাকবে না। তারপরে একসময় উনি আর একটু বেশি রকমের উত্তেজিত হয়ে যাবেন, খুব অল্পতে উত্তেজিত হয়ে যাবেন, সন্দেহপ্রবণ হয়ে যাবেন। হ্যাঁ, কোনো কাজে ওনার থাকবে না। এগুলি যে উচ্ছৃঙ্খলা একেবারে পাগলের যা হয়, সেই লক্ষণগুলি ওনার মধ্যে আস্তে আস্তে চলে আসবে, চিকিৎসা এখন না হয়। হ্যাঁ, যদি সঠিক চিকিৎসা না পড়ে। তো এটা এই বিষয়টাই যখন এই সওদা যখন বেড়ে যায়, তখন এটা দ্বিতীয় স্টেজে যখন যাবে, তখন আমাদের ইউনানি পরিভাষায় এটাকে মালিকুলিয়া, ইংলিশে মেলেনকোলিয়া বলা হয়, মেলেনকোলিয়া। তো এই মেলেনকোলিয়া বা মালিকুলিয়া নামক রোগ যখন করবে, তখন আবার সে তার মধ্যে আরেকটা প্রভাব আসবে, যা নাকি আপনার ওই যে আমাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানির হয়েছিল, সেই রোগটা। এই প্রভাবটা আসলে তখন সে তাকে অতিমানব মনে করবে। সে মনে করবে সে সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ, তার সাথে কোনো ফেরেশতার কানেকশন আছে বা জিন্নাতের কানেকশন আছে। উনি কিন্তু মাঝে মাঝে কথাটা বলে। আচ্ছা, ঠিক আছে, শুরু হয়েছে এটা। হ্যাঁ, যে এটারই পরিণতিতে পরবর্তী এরকম হবে যে একটা ফেরেশতার সাথে কানেকশন আছে, তার অশরীরিক কোন আত্মার সাথে কানেকশন। এই কথাটা বলছিল যে আমি যা কই তাই হয়।
আচ্ছা, এই যে আমি যা কই তা হয়, বা আমার মধ্যে একটা পাওয়ার আছে, আমি সব দেখতে পাই, আল্লাহর সাথে আমার ভালো সম্পর্ক, বা এই সব বিষয়ে একটা এমন একটা জ্ঞান তার মধ্যে গ্রো করবে, বিশ্বাস গ্রো করবে, যার কোনো বাস্তবতা থাকবে না, কিন্তু এটা তার মধ্যে একান্তভাবে গ্রো করবে। এটা এই ডিজিজের কারণে, এটাকেই বলা হয় মেলানকোলিয়া। হ্যাঁ, এটা আমাদের ভাষায় মেলানকোলিয়া। আপনারা ইতিহাস পড়লে দেখবেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিরের মেলানকোলিয়া হয়েছিল, যার কারণে সে প্রথমত নিজেকে অতিমানব মনে করছে, সে অসাধারণ মানুষ, তার সাথে অশরীরিক আত্মার কানেকশন, ফেরেশতাদের কানেকশন এই মনে করছে, এরকম প্রথম বলছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিনী। তার পরবর্তীতে এই মেলানকোলিয়ার আস্তে আস্তে বলছে যে না, সে তার কাছে ওহী আসে বা এলহামও হয়, সে নবী। সে প্রথমত আউলিয়া দাবি করছে, দরবেশ দাবি করছে, তারপরে সে নবী দাবি করছে। নবী দাবি করার পরও ক্ষান্ত না, সে নবী হয়ে রাসূলও হয়েছে। শেষ পর্যন্ত সে মানে আহমদ, হ্যাঁ, নিজেকে আহমদ বলে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের আখিরি নবী সে, হ্যাঁ, এটা দাবি করছে। এই দাবির পরেও তার শেষ হয় নাই, কারণ তার অহমিকা এবং তার মেলানকোলিয়া এত বেশি ছিল যে কোনো চিকিৎসা হয়নি, তো যার কারণে এটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেছে, সে নিজেকে ঈসা দাবি করছে, আবার ঈসা রুহুল্লাহ, ইমাম মাহদিও দাবি করছে, আবার ঈসা দাবি করে, আবার সে ঈসা আল্লাহর ছেলে দাবি করে, আবার নিজেকে আল্লাহও দাবি করছে লাস্ট পর্যন্ত। এই হলো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। ঠিক এরকম ভাবে পৃথিবীতে অনেক লোক, অজস্র লোক এই যারা এই রোগে ভুগবে, তার দ্বিতীয় সেকেন্ডারি স্টেজটাই হলো মেলানকোলিয়া। যে মেলানকোলিয়ার তার এটা শুরু হয়ে যাবে, সে নিজেকে অতি কিছু মনে করবে, তার এরকম কিছু কানেক্টিভিটি আছে, তার কথা যা হয় তা হয়ে যাচ্ছে। আধুনিক বিজ্ঞান তো এটা বিশ্বাস করে, হ্যাঁ, বিশ্বাস 100%। আমরা মালিকুলিয়া বলা হয় আমাদের পরিভাষায়, হ্যাঁ, তিনটা, এটা আধুনিক পরিভাষায় মেলানকোলিয়া বলে। হ্যাঁ, ঘুরে ফিরে একই জিনিস, হ্যাঁ, এটা সবাই জানে। এবং সেটা সেই স্টেজটাই এটা আরো ভয়াবহ, তখন মানুষের ইমান হয়ে যায়, তাকে নিয়ে অনেকে মানে অনেক রকমের বিপদে পড়ে, হ্যাঁ, তার উক্তি নিয়ে, তার কথা নিয়ে। তার পরবর্তীতে সে আরো পরিণতি খারাপের দিকে যাবে, যেটা নাকি পরবর্তীতে সবাই বুঝবে যে সে সম্পূর্ণভাবে অশৃঙ্খল এবং অসুস্থ। আল্লাহ মাফ করুক। সে সমস্ত পরিণতি যাওয়ার আগে সে একটা সময়ে আল্লাহর পক্ষ থেকে আসলে আপনারা ওই যে মানুষ, আল্লাহ যেমন ফেরেশতাদের মানুষকে সাহায্য করে, আসলে আপনাদের মতো কিছু ব্যক্তিদের নজরে পড়ে হয়তো আল্লাহ তার পক্ষে সহায় হয়েছেন, ভালো চাইছেন, সেই জন্য এরকম নজরে পড়ে তার এই চিকিৎসার সৌভাগ্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আপনাকে কবুল করুক, সিরাজ মিয়াকে কবুল করুক, রায়হানকে কবুল করুক, যারা তার উপর সহানুভূতি দেখাচ্ছে আল্লাহ সবাইকে আল্লাহ কবুল করুক। আমিন, আমিন।